এরকম আগে কখনো শুনেছেন? জীবিত মানুষেরা মৃত মানুষের মাংস খাচ্ছে। কো পাইলট বলছে পাশে ব্যাগের মধ্যে একটা বন্দুক রয়েছে, সেটা বের করে আমাকে গুলি করো। গভীর রাত ছিল, চারিদিকে ভয়ানক তুষারপাত হচ্ছিল, টেম্পারেচার ছিল -30। যাদের ওজন 80 কেজি ছিল তাদের ওজন 30 কেজিতে নেমে এসেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এরকম কিছু ঘটনা ঘটেছিল আন্দিজ পর্বতমালার একটা বিমান দুর্ঘটনায়। আজকের গল্প ফ্লাইট 571 এর। এটি কেবল একটা গল্প নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই দেখুন, এটা হলো আমাদের ভারতবর্ষ, আর এর ঠিক দক্ষিণ পশ্চিমে এই হলো উরুগুয়ে, আর এটা হলো চিলি দেশ। এখন উরুগুয়েতে একটি ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাবের রাগবি দল ছিল। সেখানে দলটির খুব নাম ছিল এবং তাদের অনেক খ্যাতি ছিল। আসলে 1968 এবং 1970 সালে এই দলটি জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তাই প্রতি বছর তারা অক্টোবর মাসে উরুগুয়ে থেকে চিলির স্যান্টিয়াগো শহরে যেত, আর সেখানে গিয়ে চিলির জাতীয় রাগবি দল এবং ওল্ড বয়েজ নামে আরেকটি দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলত। যখন তারা ম্যাচ খেলতে যেত তখন তারা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদেরকেও নিয়ে আসতো, যার কারণে ম্যাচ খেলার সাথে সাথে একটা ট্যুরও হয়ে যেত। তাই প্রতি বছরের মতোই এই রাগবি দলটিকে 1972 সালের অক্টোবর মাসে চিলির রাজধানী স্যান্টিয়াগো যেতে হতো। প্ল্যান অনুযায়ী 12ই অক্টোবর তারা উরুগুয়ের ক্যারাস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চিলির উদ্দেশ্যে রওনা দেয়। তারা সকাল 8টায় ফেয়ারচাইল্ড FH227D এই প্লেনটি ধরে চিলির উদ্দেশ্যে যাচ্ছিল। এই প্লেনটা কোনো নর্মাল প্লেন ছিল না, এটি উরুগুয়ের একটি মিলিটারি প্লেন ছিল। অ্যাকচুয়ালি সেই সময় উরুগুয়ের মিলিটারিদের কাছে খুব ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, যার কারণে তারা ফ্রি টাইমে সাধারণ লোকেদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এই পরিষেবার জন্য তারা $1600 করে চার্জ করত। তাই যে কেউ $1600 দিয়ে বিমানটি ভাড়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন। এখন দেখুন, এই বিমানটিকে উরুগুয়ের এই লোকেশন থেকে চিলির এই লোকেশন পর্যন্ত যেতে হবে, আর মাঝখানের এই জায়গায় বিশাল অ্যান্ডিজ পর্বতমালা, যেখানে সমস্ত ঘটনা ঘটেছিল। বিমানটিতে মোট 45 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 19 জন রাগবি দলের সদস্য এবং 21 জন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য ছিলেন। এতে 5 জন ক্রু মেম্বার ছিলেন। যিনি এই বিমানের পাইলট ছিলেন তার নাম ফেরাডাস। তিনি ছিলেন একজন অত্যন্ত এক্সপিরিয়েন্স পাইলট। তার কাছে মোট 5117 ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল। উরুগুয়ে থেকে চিলি যাওয়ার সময় প্ল্যানচন পাস নামে একটা জায়গা পড়ে। এই প্ল্যানচন পাসের এলাকাটি পাইলটদের জন্য খুবই কমপ্লিকেটেড ছিল, কারণ এই এলাকার ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হতো। এখন রোদ তো একটু পরে তুষারপাত। এছাড়াও এখানকার পাহাড়গুলোর হাইট অনেক বেশি ছিল। এই এলাকার কিছু পাহাড় তো 22,800 ফুটেরও বেশি উঁচু ছিল, কিন্তু এই বিমানটির সর্বোচ্চ উচ্চতা সীমা ছিল 22,500 ফুট। এই এলাকা দিয়ে যাওয়ার সময় নেভিগেশনেরও অনেক সমস্যা হতো। তবে ফেরাডাস এই এলাকার উপর দিয়ে বিমান চালানোর একজন এক্সপিরিয়েন্স পাইলট ছিলেন। তিনি এর আগে 29 বার এই জায়গাটার উপর দিয়ে বিমান উড়িয়েছিলেন, তাই এই জায়গাটার সাথে তিনি খুব পরিচিত ছিলেন। ফেরাডাসের সাথে লাগুরারা নামে একজন কো পাইলটও ছিলেন, যিনি একজন ট্রেনি পাইলট। মেন পাইলট ফেরাডাস তার কো পাইলট লাগুরারাকে এই এলাকার বিমান চালানোর ট্রেনিং দিচ্ছিলেন। অতএব ফেরাডাস লাগুরারাকে প্লেনের ফুল কন্ট্রোল দিয়ে রেখেছিল, যাতে লাগুরারার এই এলাকার উপর দিয়ে বিমান চালানোর অভিজ্ঞতা হয়ে যায়। তারা সকালে উরুগুয়ের ক্যারাস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেন উড়ায়, কিন্তু অল্প দূরত্ব অতিক্রম করার পর ওয়েদার খারাপ হয়। ফলে তারা আর্জেন্টিনার মেনডোজা এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়, যতক্ষণ না ওয়েদার ঠিক হয়। মেন্ডোজা এয়ারপোর্ট ছিল চিলি থেকে 180 কিলোমিটার দূরে। ওয়েদার ভালো হওয়ার জন্য অপেক্ষা করতে করতে তাদের পুরো রাত মেন্ডোজায় কাটাতে হয়েছিল। সেখানে থাকার সময় তারা বাইরে গিয়ে কিছু কেনাকাটা করে, যার মধ্যে ছিল ওয়াইন, কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না পরে এই ওয়াইনের একটা একটা ফোঁটা তাদের জীবন বাঁচানোর কাজে লাগবে। পরের দিন 13ই অক্টোবর 1972 আবহাওয়ার অনেকটা উন্নতি হয়। দুপুর 2:18 নাগাদ পাইলট আবার চিলির উদ্দেশ্যে প্লেন উড়ায়। কিছুক্ষণ ওড়ার পর বিকাল 3:21 বিমানটি প্ল্যানচন পাশে এসে পৌঁছায়। এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখানে পৌঁছানোর পর কো পাইলট লাগুরারা স্যান্টিয়াগোর এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসির সাথে যোগাযোগ করে। সে তাদেরকে জানায় যে তারা প্ল্যানচন পাশে পৌঁছে গেছে। সে আরও বলে বিকাল 3:32 তারা চিলির কিউরিকোতে পৌঁছে যাবে। কিউরিকো জায়গাটা চিলির ঠিক এই জায়গায় অবস্থিত। তখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর ঠিক 3 মিনিট পর লাগুরারা আবারও চিলির এটিসির সাথে যোগাযোগ করে আর তাদেরকে বলে তারা কিউরিকোতে পৌঁছে গেছে আর প্লেনের মুখ তারা উত্তর দিকে টার্ন করে নিচ্ছে। সে আরও বলে আর কিছু সময়ের মধ্যে তারা স্যান্টিয়াগো পৌঁছে যাবে। তাই সে এটিসির কাছে ল্যান্ডিংয়ের পারমিশন চায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলার এনরিক লাগুরারার কথা শুনে অবাক হয়ে গেলেন। অ্যাকচুয়ালি প্ল্যানচন পাস থেকে কিউরিকো পৌঁছতে সাধারণত 11 মিনিট টাইম লাগে,
কিন্তু মাত্র 3 মিনিট পরে কো পাইলট তাকে বলে সে কিউরিকোতে পৌঁছে গেছে। তবে এনরিক ব্যাপারটাকে পুরো ইগনোর করে দেয়। সে বিমানটিকে 10,000 ফুট পর্যন্ত নামিয়ে নিয়ে আসার কথা বলে আর ল্যান্ডিংয়ের পারমিশন দিয়ে দেয়। বিকাল 3:30-এ এটাই ছিল বিমানের সঙ্গে লাস্ট কন্ট্যাক্ট। এখানে এই ট্রেনি কো পাইলটের একটা ভুল প্লেনে থাকা 45 জন যাত্রীর জীবনকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আসলে কো পাইলট লাগুরারা বিমানের লোকেশনকে সম্পূর্ণ মিসক্যালকুলেট করেছিলেন। বিমানটি তখনও আন্দিজ পর্বতমালার প্ল্যানচন পাশে ছিল, কিন্তু কো পাইলট ভেবেছিল যে তারা চিলিতে পৌঁছে গেছে। আর এই ব্যাপারটা মেন পাইলটও নোটিস করতে পারেননি। তারা এমন একটি এলাকায় বিমানটির হাইট কম করতে থাকে যে এলাকার পাহাড়গুলো ছিল অনেক উঁচু। তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের বিমানটি তখনও আন্দিজ পর্বতমালায় ছিল। বিমানটি প্রথমে এয়ার পকেটে হিট করে। এয়ার পকেটে হিট করা মানে এমন এরিয়াতে বিমানটা চলে গেছে যে এরিয়াতে লো এয়ার প্রেসার ছিল, আর এর জন্য প্লেনের ভিতরে ভয়ানক টার্বুলেন্স হতে শুরু করে। এই সময় বিমানকে চারপাশের মেঘ ঘিরে ফেলে। বাইরে মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ভয়ে বিমানের যাত্রীরা সিট বেল্ট লাগিয়ে নিল। এই সময় হঠাৎ বিমানের অ্যালার্ম বেজে উঠল। কেউই বুঝতে পারছে না হচ্ছেটা কি। যাত্রীদের আসনে বসা রাগবি প্লেয়ার্সরা ভয় পাননি, বরং তারা এই ব্যাপারটা নিয়ে মজা করছিলেন। এরই মধ্যে একজন যাত্রী জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন আকাশে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু তারপর সে লক্ষ্য করলো যে তারা একটা বড় পাহাড়ের কাছাকাছি রয়েছে। বিমানটির সামনের থেকে মেঘ সরে যাওয়ার সাথে সাথেই পাইলটরা বুঝতে পারলেন তারা একটি বিশাল পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আতঙ্কিত হয়ে তারা বিমানটিকে উপরে তোলার চেষ্টা করে হাই অল্টিটিউড গেইন করার জন্য। বিমানের অ্যালার্ম জোরে জোরে বেজে উঠেছিল। পাইলটরা হাইট গেইনের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন যাতে বিমানটি পাহাড়ের উপর দিয়ে নিরাপদে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেছিল। উপরে ওঠার সময় বিমানটির পেছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায় আর বিমানটির পেছনের অংশ সামনের থেকে আলাদা হয়ে যায়। তৎক্ষণাৎ পিছনের সিটগুলো থেকে 3 জন যাত্রী উড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বিমানটি আরও কয়েক সেকেন্ড উপরের দিকে উঠতে থাকে, তারপর হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে। কয়েক সেকেন্ড পরে আবারও একটি ধাক্কা, বিমানের লেফট উইং ভেঙে যায়। আরও কিছু যাত্রী বিমান থেকে উড়ে গিয়ে নিচে পড়ে যান। এখন বিমানটির কেবল সামনের অংশটি অবশিষ্ট ছিল, আর এটি গিয়ে একটি হিমবাহে পড়ে। তখন এর গতি ছিল 350 কিলোমিটার পার আওয়ার, যার ফলে বিমানটি গ্লেসিয়ারের উপর দিয়ে স্লাইড করতে করতে 700 মিটার নিচে নেমে যায় আর ফাইনালি লাস্ট ক্র্যাশ হয়। প্লেনের সবকিছু ধ্বংস হয়ে যায়। প্যাসেঞ্জার্সরা প্লেনের বেস থেকে ফেটে বেরিয়ে আসে। প্লেনের ককপিট সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় মেন পাইলট তৎক্ষণাৎ মারা যান। এই বিমান আন্দিজের একটা অজানা পাহাড়ে 3570 মিটার উঁচুতে পড়েছিল। তবে আশ্চর্যজনকভাবে 45 জন যাত্রীর মধ্যে তখনও বেঁচে ছিলেন 33 জন। তারা এই ক্র্যাশ থেকে কোনোভাবে সার্ভাইভ করে গেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আহত ছিল। এই অ্যাক্সিডেন্টে কেবল 2 জনই ছিল যাদের কিছু হয়নি। প্রথমে 19 বছর বয়সী রোবার্তো ক্যানেসা আর দ্বিতীয় জন ছিলেন 20 বছর বয়সী গুস্তাভো জারবিনো। তারা দুজনেই মেডিকেলের ছাত্র ছিলেন। একজন প্রথম বর্ষে পড়তেন আর একজন দ্বিতীয় বর্ষে পড়তেন। তারা তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে। তারা যতটা সম্ভব প্যাসেঞ্জারদের সাহায্য করেছিল। ভেতরে অনেক যাত্রী গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। তাদের মধ্যে একজন ছিল 23 বছর বয়সী ফার্নান্ডো প্যারাডো, যিনি স্কাল ফ্র্যাকচার হওয়ার কারণে কোমায় ছিলেন। এই 2 মেডিকেল ছাত্র বেঁচে থাকা যাত্রীদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এদিকে মনোকো সাবেলা নামক একজন যাত্রী প্লেনের রেডিও ব্যবহার করার জন্য কোনোভাবে ককপিটে প্রবেশ করে। ককপিটে আসার পর সে একজন লোকের চিৎকার শুনতে পায়। সেটি ছিল কো পাইলট লাগুরারা, কারণ তার পেটের মধ্যে প্লেনের ভাঙাচোরা অংশের অনেক ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছিল। ফলে তিনি তীব্র যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেছিলেন। মনোকো কো পাইলটকে বের করে আনার চেষ্টা করলো, কিন্তু সে সিটগুলোকে কোনোভাবে নাড়াতে পারল না। এতে বরং কো পাইলট যন্ত্রণায় আরও চিৎকার করতে শুরু করলেন। কো পাইলট মনোকোকে পাশের ব্যাগ থেকে বন্দুক বের করে তাকে গুলি করতে বললেন, কারণ তিনি এ ব্যথার সহ্য করতে পারছেন না। কিন্তু মনোকো তা করেননি। কিছু সময়ের মধ্যে কো পাইলটও মারা যান। অন্যদিকে বিমানটি নিখোঁজ হওয়ার 1 ঘন্টার মধ্যেই চিলির এয়ার সার্চ ইনভেস্টিগেশন অ্যান্ড রেস্কিউ টিম একটি নোটিফিকেশন পায়। সার্ভাইভার্সদের সার্চ করার জন্য 4টি বিমান মোতায়েন করা হয়েছিল। তারা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দুর্ঘটনাস্থল খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই খুঁজে পায়নি। রেডিও ট্রান্সমিশন শোনার পর উদ্ধারকারী কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে ওই প্লেনটা কোনো দূরবর্তী এবং দুর্গম এলাকায় ক্র্যাশ করেছে। কিন্তু সমস্যাটি ছিল বিমানটি সাদা রঙের এবং এটি এমন একটা জায়গায় বিধ্বস্ত হয়েছিল যেখানে চারপাশে সাদা তুষার আর বরফ ছিল। তাই তুষারাবৃত পাহাড়ে এটিকে খুঁজে পাওয়া খুব কঠিন কাজ ছিল। 13ই অক্টোবর রাত বাকি যাত্রীরা খুব আশাবাদী ছিলেন, কারণ তারা আশা করছিলেন একটা রাত কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই পরের দিন কেউ না কেউ তাদেরকে খুঁজে পাবে। কিন্তু সেই তুষারময় রাতে 5 জন যাত্রী সার্ভাইভ করতে পারেনি। তারা ওই রাতে মারা যায়। বেঁচে যাওয়া যাত্রীর সংখ্যা 33 থেকে কমে 28-এ নেমে আসে।
গভীর রাত, ভয়ানক তুষারপাত, বাইরের টেম্পারেচার -30। সবাই তখন কাঁপছে। তখন এই বেঁচে যাওয়া যাত্রীরা বিমানের অবশিষ্ট অংশগুলি দিয়ে একটি শেল্টার বানানোর চেষ্টা করে। তারা লাগেজ ও বিমানের টুকরো টুকরো অংশগুলোকে নিয়ে বিমানের পিছনের অংশ বন্ধ করে দিয়েছিল, যাতে ভেতরে কিছুটা গরম আবহাওয়া থাকে। এইভাবে সে রাতটা কেটে যায়। পরের দিন 14ই অক্টোবর আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের আলাদা আলাদা 11টি বিমান এই সার্চ অপারেশনে লেগে পড়ে। তারা যে সার্চ এরিয়াটি বেছে নিয়েছিল তা সঠিক ছিল। অ্যাকচুয়ালি ওই এরিয়াতেই ক্র্যাশটা হয়েছিল, কিন্তু আগেই বলেছি বিমানটি সাদা হওয়ার কারণে ক্র্যাশ এরিয়াটা খুঁজে পাওয়া যায়নি। এখন সার্ভাইভার্সদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা মেয়েদের সমস্ত লিপস্টিক এবং নেল পালিশ জড়ো করে আর প্লেনের ছাদে SOS লেখার চেষ্টা করে, যাতে উদ্ধারকারী দল উপর থেকে তাদের দেখতে পায়। কিন্তু তারা SOS এর এজ লেখা শুরু করেই বুঝতে পারে তাদের কাছে পুরোটা লেখার জন্য পর্যাপ্ত লিপস্টিক এবং নেল পালিশ নেই। তারপর তারা সুটকেস ব্যবহার করে বরফের উপর একটি বড় ক্রস তৈরি করার চেষ্টা করেছিল, যাতে উপরে উড়ে যাওয়া কোনো বিমান তাদেরকে দেখতে পায়। সেদিন তারা একটি নয়, দুটি নয়, বরং 3টি বিমান তাদের উপর দিয়ে উড়ে যেতে দেখেছিল। তারা চিৎকার করে হাত নাড়িয়ে বিমানগুলোকে তাদের নজরে আনার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই প্রচেষ্টায় আরও একটি দিন কেটে যায়। পরের দিন 15ই অক্টোবর সার্ভাইভার্সরা বুঝতে পারলেন বেঁচে থাকার জন্য জলের খুব প্রয়োজন। ফিটো স্ট্রাউস নামক একজন ব্যক্তি জল আনার একটা সহজ উপায় খুঁজে পেলেন। তিনি সোলার কালেক্টর হিসাবে একটি ধাতব পাত ব্যবহার করেছিলেন, যাতে সূর্যের রশ্মি দিয়ে বরফ গলানো যায়। এর থেকে সে খালি ওয়াইনের বোতলে ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করে। এদিকে অনেক যাত্রী সিটে থাকা ম্যাটেরিয়ালস দিয়ে স্নো সোজ তৈরি করে ফেলে, যাতে তারা বরফের উপর দিয়ে চলতে পারে। তারা ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য সিট কভারের ভিতরের উল ব্যবহার করে। পরের দিন 16ই অক্টোবর, দুর্ঘটনার 3 দিন পরে ফার্নান্ডো প্যারেডো কোমা থেকে জেগে ওঠেন। জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তিনি জানতে পারেন যে তার মা দুর্ঘটনায় মারা গেছেন এবং তার 19 বছর বয়সী বোন গুরুতর আহত অবস্থায় কোনোভাবে বেঁচে আছেন। প্যারেডো তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। সে তার জন্য খাবার এবং জল এনেছিল, কিন্তু দুর্ঘটনার 8 দিন পর তার বোনও মারা যায়। এখানকার বেশিরভাগ যাত্রীরা উপকূলীয় অঞ্চলের বাসিন্দা ছিলেন। এর আগে তারা কখনো বরফ দেখেননি, আর এখন হঠাৎ করে -30 টেম্পারেচারে এত উঁচুতে সঠিক জল এবং খাওয়ার ছাড়া তারা কোনোভাবে সার্ভাইভ করছিলেন। 21শে অক্টোবর, দুর্ঘটনার 8 দিন পর ইনভেস্টিগেশন অ্যান্ড রেস্কিউ টিম হাল ছেড়ে দেয়। তাদের ধারণা ছিল যেহেতু তারা 8 দিনে জীবিতদের কোনো চিহ্ন খুঁজে পায়নি, তাই এই ইনভেস্টিগেশন প্রসেস আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। খুব কম চান্সই থাকে এই বরফের মধ্যে কারোর বেঁচে থাকা। তাই 142 ঘন্টার এই তল্লাশি অভিযানের পর এটিকে অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়। ইতিমধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বিমানের ককপিটে একটি ট্রানজিস্টর রেডিও খুঁজে পান। বেঁচে যাওয়া এক রাগবি খেলোয়াড় রয় হার্লে একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। সে রেডিওটা চালু করার চেষ্টা করে। সে ইম্প্রোভাইজ করে একটা লম্বা অ্যান্টেনা তৈরি করলো। অবশেষে 11 দিন পরে সেই রেডিওটি চালু করেছিল, কিন্তু এই রেডিওতে ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছিল, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে ইনকামিং হচ্ছিল, কিন্তু আউটগোয়িং হচ্ছিল না। এর দ্বারা সার্ভাইভার্সরা নিউজ চ্যানেলে কি হচ্ছে সেটা শুনতে পাচ্ছিল, কিন্তু তারা তাদের বার্তা উপরে পাঠাতে পারছিল না। নিউজে তারা জানতে পারে যে এই সার্চ অপারেশন ক্যান্সেল করা হয়েছে। এটা শুনে তাদের হৃদয় ভেঙে গেছিল। ফার্নান্ডো প্যারেডোই একমাত্র ব্যক্তি যিনি এই রিয়াকশন শোনার পরে কোনো রিয়াক্ট করেননি, কারণ তার মাথায় একটা অন্য পরিকল্পনা ছিল। 11তম দিনের মধ্যে বেঁচে যাওয়া যাত্রীদের খাওয়ার শেষ হয়ে আসছিল। তাদের কাছে খুব বেশি খাওয়ার ছিল না, মাত্র একটি চকলেট বার, 3 জার জ্যাম, একটা বাদামের কৌটা, কিছু খেজুর, কিছু ক্যান্ডিজ আর কয়েক বোতল ওয়াইন। তারা সমস্ত খাবারকে এক জায়গায় রেখে একজনকে সমানভাবে বন্টনের দায়িত্ব দিয়ে দেয়। তবে 28 জনের জন্য এই খাবার খুব সীমিত ছিল। দুপুরে খাওয়ার সময় তারা 1 কামড় চকলেট খেয়ে থাকতো আর ডিওডোরেন্টের ক্যাপ ব্যবহার করে 1 ক্যাপ ওয়াইন খেয়ে থাকতো। তারা প্রতিদিন খুব কম কম করে খেত, কিন্তু এভাবে আর কতদিন চলবে? 11তম দিনের মধ্যে তাদের খাওয়ার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। 3800 মিটার উচ্চতায় না ছিল কোনো গাছ, না ছিল কোনো প্রাণী যেটাকে হত্যা করে খাওয়া যেতে পারে। সবাই চরম ক্ষুধার্ত ছিল। যাদের ওজন ছিল 80 কেজি, তাদের ওজন 30 কেজিতে নেমে এসেছিল। কেউ কেউ তো খিদা সহ্য করতে না পেরে সিটের চামড়ার কভার পর্যন্ত খেয়ে ফেলেছিল, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। আর এরপর থেকে সবাই সিদ্ধান্ত নেয় যে কেউ সিটের চামড়ার কভার খাবে না। এমন পরিস্থিতিতে যখন অনাহারে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তখন ক্যানেসা নামের মেডিকেল ছাত্রটি যে প্রস্তাবটা দেয় সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। সে বেঁচে থাকার জন্য বাইরে পড়ে থাকা মৃতদেহগুলোকে খাওয়ার প্রস্তাব দিয়েছিল। আর এটা শোনার পর সবাই তার কথায় অবাক হয়ে যান। কেউ কেউ রেগে তার উপর চড়াও পর্যন্ত হন। অনেক আলোচনার পর তারা একটা সিদ্ধান্তে আসে, যেহেতু ক্যানেসা এই প্রস্তাবটা প্রথমে দিয়েছিল, তাই সেই প্রথমে খাবে, তারপর বাকি লোকজনরা খাবে। প্রথমত ক্যানেসা প্রথমে ট্রাই করলো প্লেনের একটা ভাঙা কাঁচ দিয়ে। তারপর বাকিরা আর কোনো উপায় না পেয়ে মানুষের মাংস খাওয়ার সিদ্ধান্ত নেয়।
তারা প্লেনের ভাঙা কাঁচ ব্যবহার করে বরফে ঢাকা মৃতদেহগুলোকে টুকরো করে খেতে লাগলো। এরপর জীবিত মানুষরা একে অপরকে অনুমতি দেয় তাদের মৃত্যুর পর যে কেউ তাদের মৃতদেহ খেতে পারবে। কিন্তু সেই রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন একটি তুষারধস এসে তাদের সমস্ত প্রস্তুতি নষ্ট করে দেয়। তাদের প্লেন বরফের নিচে ঢাকা পড়ে যায়। তৎক্ষণাৎ প্লেনের নিচে দম বন্ধ হয়ে 8 জন প্রাণ হারান। বেঁচে থাকা 19 জন যাত্রী এমনভাবে আহত হয় যে তাদের হাঁটাও পর্যন্ত কঠিন হয়ে যায়। এখন সার্ভাইভার্সরা বুঝতে পারলেন যে তাদের বাঁচাতে আর কেউ আসবে না। যদি তাদের বেঁচে থাকতে হয় তাদের নিজেদের কিছু না কিছু করতে হবে। চুপচাপ বসে থাকার চেয়ে তারা পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নেয়, কারণ পাহাড়ের ওপারে এমন কিছু থাকতে পারে যেটা তাদের জীবিত থাকার ক্ষেত্রে সাহায্য করবে। তাই তারা এই কাজের জন্য 20 ডিসেম্বর পাহাড়ে ওঠার একটা প্ল্যান তৈরি করে। তারা 3 জনের একটা টিম সিলেক্ট করে, যার মধ্যে ছিল রবার্তো ক্যানেসা, নান্দো প্যারাডো এবং অ্যান্তোনিও ভিজিন্টিন, যারা শারীরিকভাবে অন্যদের তুলনায় একটু ভালো অবস্থায় ছিলেন। তবে পাহাড়ে ওঠার জন্য তাদের প্রথম কাজ ছিল তাদের নিজেদের লোকেশন খুঁজে বের করা। দুর্ঘটনার আগে কো পাইলট বলেছিলেন যে তাদের প্লেন কিউরিকোর মধ্য দিয়ে গেছে। তাই তারা অনুমান করে যদি তারা পশ্চিমে কয়েক কিলোমিটার হেঁটে যায় তাহলে চিলির কোনো গ্রামে তারা পৌঁছতে পারবে। কিন্তু তাদের এই অনুমানটা ছিল অ্যাকচুয়ালি কো পাইলট জানতেনই না তিনি বিমানটি কোথা দিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের ক্র্যাশ সাইটটি ছিল 89 কিলোমিটার পূর্বে আন্দিজ পর্বতমালার মাঝখানে। যাই হোক, 12 তারিখে খুব ভোরে এই 3 জন সাহসী পশ্চিম দিকে রওনা দিল, কোনো পর্বতারোহণের সরঞ্জাম ছাড়াই। 3 দিন হাঁটার পর তারা বুঝতে পারল যে তাদের 3 জনের জন্য যে খাবার রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়। খাবারের অভাব বুঝতে পেরে তারা 15 ডিসেম্বর অ্যান্টোনিওকে প্লেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। যে পাহাড়ে উঠতে তাদের 3 দিন সময় লেগেছিল, সেই পাহাড় থেকে ক্র্যাশ সাইটে পৌঁছতে অ্যান্টোনিওর 1 ঘন্টা টাইম লাগে। এখন প্যারেডো এবং ক্যানেসা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। তারা রাতে বিশ্রাম নিত আর সূর্য ওঠার সাথে সাথে তারা হাঁটা শুরু করত। তাদের কাছে না ছিল কোনো প্রযুক্তিগত সরঞ্জাম, না কোনো মানচিত্র, না কোনো কম্পাস, ছিল না কোনো পর্বতারোহণের কোনো অভিজ্ঞতা। তা সত্ত্বেও তারা এগিয়ে চলেছিল। কিছু উপরে ওঠার পর তারা অক্সিজেনের অভাব অনুভব করে, কিন্তু তা সত্ত্বেও তারা উপরে ওঠা থামায় না। তারা 8 দিনে 60 কিলোমিটার হেঁটেছিল। অবশেষে 1972 সালের 20 ডিসেম্বর তারা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় আর দেখে চারপাশে কেবল বরফে ঢাকা পাহাড় আর পাহাড়। কিন্তু ভাগ্যক্রমে তারা তুষারবিহীন একটি পাহাড় দেখতে পায়, যার নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে। তারা নদীটি অনুসরণ করতে করতে এগিয়ে চলল। ফাইনালি তারা নদীর কাছে এলো। এটা ছিল তাদের কাছে একটা বিরাট স্বস্তি। 70 দিনেরও বেশি কষ্টের পর তারা এরকম একটি প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেদের আর ধরে রাখতে পারেননি। তারা নদীর ধারে একটা রাতও কাটিয়েছিল। যতটা সম্ভব তারা বিশ্রাম নিয়েছিল। ঘুম থেকে উঠে তারা দেখে তাদের কাছে পড়ে রয়েছে কিছু ম্যাগি এবং নুডলসের প্যাকেট এবং কিছু জ্বলন্ত কাঠ। তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু নদীটি ছিল খুব চওড়া এবং স্রোত ছিল খুব বেশি, যেটা পার হওয়া তাদের কাছে খুব কঠিন হয়ে পড়ে। তারা অপেক্ষা করে। কিছু সময়ের পর তারা দেখতে পায় নদীর ওপারে একজন লোক ঘোড়ায় চড়ে আসছে। ক্যানেসা এবং প্যারেডো এপাশ থেকে ওই লোকটাকে ডাকতে থাকে, কিন্তু আমি আগেই বলেছি নদীর স্রোত খুব গভীর ছিল, যার ফলে এপাশের আওয়াজ ওপারে পৌঁছায় না। কিন্তু ওই লোকটা কিছু সময় পর এদের দুজনকে দেখতে পায় আর বলে টুমোরো, এই বলে সে এখান থেকে চলে যায়। প্যারেডো এবং ক্যানেসা ওই লোকটার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করে। পরের দিন লোকটা এলো একটা কাগজ এবং একটা কলম নিয়ে। সেই কাগজে লোকটা লিখেছিল তোমরা কি চাও, এই বলে সেই কাগজটা একটা পাথরে মুড়ে নদীর এপারে ছুঁড়ে মারে। এদিক থেকে প্যারেডো লিখে পাঠায়, আমরা উরুগুয়ের নাগরিক, আমরা একটা ক্র্যাশ হওয়া বিমান থেকে এসেছি। ওপারের লোকটি ছিলেন চিলির একজন কৃষক, সার্জিও কাতালান। সে মনে করে কয়েক মাস আগে সে খবরে শুনেছিল একটি বিমান বিধ্বস্ত হয়েছে অ্যান্দিজ পর্বতমালায়। সে মনে করার পর বেশ অবাক হয়। সে বিশ্বাসই করতে পারছিল না 2 মাস আগে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই বিমানের মানুষ এখনও বেঁচে আছে। তারপর সে কিছু স্থানীয় লোকের সাহায্য নিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ক্যানেসা এবং প্যারেডো রেস্কিউ টিমকে বর্ণনা দেয় বাকি 14 জন বন্ধু কিভাবে এবং কোথায় আটকা পড়ে আছে। চিলির বিমান বাহিনী জীবিতদের উদ্ধারের জন্য তাৎক্ষণিক 3টি হেলিকপ্টার পাঠায়। দুর্ঘটনাস্থল শনাক্ত করার জন্য সেনা কর্মকর্তারা প্যারেডো এবং ক্যানেসাকে তাদের সঙ্গে নিয়ে যায়। অবশেষে সেনা কমান্ডোরা 1972 সালের 22 ডিসেম্বর দুর্ঘটনার 71 দিন পর ঘটনাস্থলে পৌঁছায় এবং 14 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। 71 দিন ধরে এত এক্সট্রিম কন্ডিশনে, এত ঠান্ডায় অনাহার সহ্য করে কাটানো এমন একটি গল্প প্রমাণ করে মনের জোর থাকলে যে কোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখুন। জয় হিন্দ।